টানা বৃষ্টিতে আজও রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ। কুমিল্লায় তলিয়ে গেছে হাসপাতাল, এইচএসসি পরীক্ষা কেন্দ্র। 6 বিভাগে আরও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি কমেছে চট্টগ্রাম বিভাগে, এখনো পানির নিচে নিম্নাঞ্চল। বাড়ছে সাপের উপদ্রব ও ডায়রিয়া। সিলেটে নদ নদীর পানি বাড়ার শঙ্কা, বন্যা কবলিত 11 জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর। বরিশালের গৌর নদীতে কর্মসূচির উদ্বোধন, বধ্যভূমি পরিদর্শন। আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে অগ্রগতি। বৈঠক শেষে অর্থমন্ত্রী। আলোচনা হয়নি নবম পে স্কেল নিয়ে। আর্থিক খাতের সংস্কার, কর ও প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনায় সন্তোষ প্রকাশ। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ক্রমবর্ধমান জন্মহার নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রীর। 1 বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনার ঘোষণা। স্বাস্থ্য খাতে সরকারি কেনাকাটায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। স্বাগত এখন বিকেলে পুরো আয়োজনে, সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। আজও বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে রাজধানীবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে ডুবেছে একাধিক এলাকা। ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী, পেশাজীবীরা। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি সতর্কতা আবহাওয়া অফিসের। ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন নগরবাসী। বিস্তারিত প্রতিবেদনে। এ দৃশ্য বুড়িগঙ্গার তীরে ঢাকার কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টিতে রূপ নিয়েছে এক ভাসমান শহরে। সোমবার ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয় 8:30 নাগাদ। টানা কয়েক ঘন্টার পানিতে ডুবে গেছে আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট, বনানী সহ রাজধানীর একাধিক এলাকা। এতে রোববারের ভোগান্তি রেশ কাটতে না কাটতে আবারও একই অস্বস্তিতে নগরের মানুষ। জলাবদ্ধতার কারণে আমরা গাড়ি ঠিকমতো চালাইতে পারি না, আবার গাড়ি নষ্ট হয়ে যায়। যেহেতু বেসরকারি চাকরি করি, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। গতকালকে কোমর পানি পার হয়ে এসেছি। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাতিল হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দেখা গেছে আবার মিরপুর, বনানী এবং বিভিন্ন জায়গাতে এমন পানি জলাবদ্ধতা হয়ে গেছে যে আমাদের আজকে বাস পেতে অনেক প্রবলেম হয়েছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসাতে। অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতার প্রভাব ফেলেছে পরিবহন সেক্টরে। ইঞ্জিনে পানি উঠে বিকল হচ্ছে যানবাহন। এমন ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকেই দুষছেন অনেকেই। ফার্মগেটের যে এলাকা, এই রাস্তায় হচ্ছে প্রচুর ময়লার পাশাপাশি এই ময়লা পার হয়ে যাওয়া লাগে। সোমবারও রাজধানী ঢাকা সহ 6 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। ব্যাপক জলাবদ্ধতার শঙ্কাও আছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে আবহাওয়া অফিস। রাজু আহমেদ, এখন ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টির পর রোদের দেখা মিলেছে রাজধানীতে। কমতে শুরু করেছে জলাবদ্ধতা। আর এ নিয়ে আরও জানাতে রাজধানীর আরামবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আপনি তো এরই মধ্যে রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখেছেন। এই মুহূর্তে আসলে রাজধানীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন এবং আবহাওয়া উন্নতির বিষয়ে আবহাওয়া অফিস থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? অন্যই যেমনটি বলছিলেন, টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে দুপুরের পর কিছুটা রোদের দেখা মিলেছে এবং দুপুরের পর এখন পর্যন্ত আসলে বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে এই কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে এর ফলে সৃষ্ট জলাবদ্ধতা এখনও রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে। তবে গতকাল এবং আজকে সকাল পর্যন্ত যে ধরনের বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে জলাবদ্ধতা ছিল, আসলে এই মুহূর্তে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বেশিরভাগ জায়গা থেকেই পানি কমতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা আছি আর মতিঝিলের আরামবাগ এলাকায়। এখানে যে সড়কটি আছে এর এক অংশে অর্থাৎ পূর্ব অংশে মূলত এখনও পানির উপস্থিতি দেখা যাচ্ছে। আসলে এই জায়গাটি দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় এই সড়কটি এবং এখনও রাজধানীর বিভিন্ন জায়গায় পানি কমলেও এই মুহূর্তে আসলে এখনও এখানে পানি রয়েছে এবং এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা তাদের ভোগান্তির কথা জানাচ্ছিলেন যে
এখানে আসলে দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতে তলে যাওয়ার পরেও এখানে সিটি কর্পোরেশন এত ব্যবস্থা নেয়, এত বাজেট খরচ হয়, কিন্তু দিন শেষে এই ভোগান্তি বা এই জলাবদ্ধতা থেকেই যায়। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার ওপারের ফুটপাতও চলাচলের অনুপযোগী হয়ে গেছে এবং এখানে যে একটি ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হওয়ার মতো অবস্থানে, অর্থাৎ ওভারব্রিজের ওঠার সিঁড়িগুলোও আসলে ডুবে গেছে। এর ফলে আজকে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা যেমন ভোগান্তির শিকার হয়েছে, পাশাপাশি এখন স্কুলগুলোতে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে, সব মিলে শিক্ষার্থীদের একটা ভোগান্তি তো থাকছে। এর বাইরে প্রভাব পড়েছে যারা অসুস্থ রয়েছেন, প্রেগনেন্ট রয়েছেন বা বিভিন্ন রকম যারা অন্যের সাহায্য ছাড়া চলতে পারছে না স্বাভাবিকভাবে, এ ধরনের মানুষগুলো আসলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর পাশাপাশি বড় ধরনের প্রভাব পড়েছে, আপনি জানেন যে ঢাকা শহরের একটা বিশাল অংশ ফুটপাতের দোকানের ওপর নির্ভরশীল, তারা সেখান থেকে আয় করে তাদের সংসার পরিচালনা করেন। এখন ফুটপাত ডুবে যায় এবং বৃষ্টির কারণে মানুষ যেহেতু শহরে সাধারণভাবে অন্য দিনের মতো রাস্তায় বেরোতে পারছে না, এর ফলে তাদের জনজীবনে বড় রকমের প্রভাব পড়েছে। তারপরেও যেহেতু আজকে দুপুরের পর থেকে বৃষ্টি নেই এবং বৃষ্টি কমে গেছে এবং ধীরে ধীরে জলাবদ্ধতার পানিও কমে গেছে, তবে আশা করা হচ্ছে যে হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই রাস্তাঘাটে চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে। অনেক রাজধানীর জলাবদ্ধতা ও আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আরামবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটি ও কক্সবাজারের নিম্নাঞ্চলে পানি বেড়েছে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবানের পরিস্থিতি। দুর্গত এলাকায় এ পর্যন্ত সাপে কামড়ে আহত হয়েছেন অন্তত 95 জন, আর ডায়রিয়া আক্রান্ত হয়েছেন শতাধিক। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বাড়াতে কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামে। বেশিরভাগ উঁচু অঞ্চল ও পাহাড় লাগোয়া এলাকা থেকে একদিকে পানি নামছে, অন্য জায়গায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 369 ইউনিয়নের 9 লাখ বাসিন্দা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও সড়কের ভয়াবহ চিত্র। তবে চট্টগ্রামের সাতকানি ও বাঁশখালীর অনেক এলাকায় এখনও পানি না কমায় দুর্ভোগ পেয়েছে ভিন্ন মাত্রা। এই অবস্থায় প্রতি বছর সরকার কিন্তু এসে দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। ফ্লাডে অসম্ভব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আর রোড টোড ভাঙিয়ে ইন্ডিয়ার সামনে। তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। পানি কমায় ধীরে ধীরে ত্রাণ সহায়তা বাড়ছে বন্যা দুর্গত এলাকায়। সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এছাড়া সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থাও ত্রাণ দিচ্ছেন এসব এলাকায়, যদিও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, ত্রাণগুলো চলে আসে সব এদিকে। আমাদের এদিকে অনেক বাড়ি এখনো পানিবন্দী, বুঝছেন, এদিকে কেউ যাচ্ছে না। এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিন ধরে এখানে সবাই ডুবে যাচ্ছে, কিন্তু কোনো ত্রাণ আসে না এখনো। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও নাব্য ফিরিয়ে আনতে দ্রুত সরকার কাজ করবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেইখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। সকালে বন্যা আক্রান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন। বন্যার সময় সবচেয়ে বেশি দেখা যায় ডায়রিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, চোখের সংক্রমণ, শিশুদের শ্বাসকষ্ট এবং সাপে কামড়ের ঘটনা। 285টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিয়মিত উপদ্রুত এলাকায় ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার বিভিন্ন ধরনের ওষুধ, স্বাস্থ্য উপকরণ প্রদান করে যাচ্ছে।
বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটির উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে নিম্নাঞ্চলে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকা সহ নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে 6 উপজেলায়। কালনার ব্যাগ শখ ভরে গেছে, সবসময় এরকম পানি কষ্ট আছে। আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ড, খুব নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। এখানে খুব ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছে, মাছের চাষ নষ্ট হয়েছে। পানি নেমেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়, তবে এখনও পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে ডুবে আছে। এসব এলাকায় সুপেয় পানির সংকট, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অভিযোগ বন্যা দুর্গতদের। আজকে তো 4-5 দিনের এখানে বিদ্যুৎও নেই। মানুষের যে অবস্থা এখানে, পরিবার সবাই আপনি খবর নিয়ে দেখেন, সবার কি অবস্থা, করুণ অবস্থা। 4-5 দিন পর্যন্ত কোনো কি বিদ্যুৎ পাচ্ছে না, যোগাযোগ মোবাইলের সাহায্য দিতে পারছে না, যোগাযোগ করতে পারছে না। কিন্তু আজকে আমরা 1 সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন, আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের কারণে আমরা খাওয়ার পানি এবং ব্যবহারের পানি কোনো কিছু আমরা পাচ্ছি না। বৃষ্টি কমায় পাহাড়ি ঢলের পানি কমেছে নদ নদী ও খালে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবনের, পানি নেমেছে অধিকাংশ এলাকায়, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। তবে পাহাড়ি সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এখনও কয়েকটি উপজেলায় বন্ধ যান চলাচল। ফয়সাল করিম, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে পানিতে। আর এ নিয়ে আরও জানাতে সাতকানিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন দুপুর গড়িয়ে এখন বিকেল, পানি আসলে কিছুটা কমেছে কিনা, আর বাসিন্দাদের ঘরে ফেরার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। আর আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, ত্রাণ কার্যক্রমের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি কি জানেন? আমরা যেটা দেখছি, সূর্যের দেখা মিলেছে সাতকানিয়ার এই অঞ্চলে। গত 4 দিন সূর্যের দেখা পায়নি স্থানীয় মানুষ। কিছুক্ষণ আগে সূর্য উঠেছে, কিন্তু আমরা দেখছি যে যেসব এলাকায় পানি উঠেছে, যেসব এলাকা তলিয়ে গেছে, সেগুলো এখনও পানির নিচে আছে অধিকাংশ এলাকা। চট্টগ্রামের সাতকানিয়ার এই অংশ, অর্থাৎ ঢ্যামসা, কেউচিয়া, এটির মধ্য দিয়ে চলে গেছে ঢাকা কক্সবাজার রেলপথ, যার দুই পাশে আসলে একেবারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধুমাত্র পানি আর পানি। এবং আমরা এখন ঢ্যামসা এলাকার দিকে আছি। ঢ্যামসা এলাকার এটি কে ঘিরে, অর্থাৎ এই এলাকাকে ঘিরে প্রচুর ইটভাটা গড়ে উঠেছে। প্রচুর এলাকা কিন্তু এখানে জলাশয় ধ্বংস করা হয়েছে, বন পাহাড় উজাড় করা হয়েছে, যে কারণে আসলে গত 3 থেকে 4 বছর ধরে এই এলাকায় প্রতি বর্ষায় এই এলাকা ডুবে যায়। এবং এটি আসলে জীবন এবং সম্পদের উপর দিয়ে এই যে এটির মাসুল দিতে হয় স্থানীয়দের। এবং আমরা দেখছি এখানে নৌকা নিয়ে চলাচল করছে মানুষ। এবং আজকে সকাল থেকে দেখাচ্ছিলাম এখানকার কিছু কিছু এলাকায় পানি নেমে এসছে, ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। তবে অনেক এলাকায় কিন্তু এখনও আমরা দেখেছি পানিবন্দী। বৃষ্টি যেহেতু দীর্ঘক্ষণ হয়নি, স্থানীয়রা আশা করছেন যে পানি নেমে আসবে, কিন্তু আসলে আবহাওয়ার যেই পরিস্থিতি দেখা যাচ্ছে যে আসলে এই বৃষ্টি কিন্তু যে কোনো সময় হতে পারে, এমন একটি শঙ্কা আছে। এবং তারা বলছেন যে এখানে আসলে যে পরিমাণ উন্নয়ন হওয়া দরকার ছিল, সেই ধরনের উন্নয়ন হয়নি, অপরিকল্পিত উন্নয়ন হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের লোভের বলি হয়েছে এই এলাকা। পাশাপাশি এই সময়টাতে আসলে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের তৎপরতা দেখা গেল। সারা বছর আসলে এখানে যে উন্নয়ন বা এখানে যে অবৈধ ইটভাটা থেকে শুরু করে নদী দখল কিংবা জলাশয় দখল এবং বন পাহাড় উজাড় করার যেই প্রবণতা, সেটি আসলে রোধ করতে পারে না প্রশাসন। যে কারণে আসলে স্থানীয়রা অভিযোগ করছিলেন যে এখানে পানি আসলে যে নিষ্কাশনের পথ, সেগুলো রুদ্ধ হয়ে গেছে। যে খালের কাজ হওয়ার কথা ছিল, সে খালের কাজ হয়নি। স্থানীয়ভাবে যে ড্রেনেজ সিস্টেম, সেটির উন্নয়ন ঘটেনি। এবং বন্যাকে মাথায় রেখে এখানে কোনো মহাপরিকল্পনাও নেওয়া হয়নি। সব মিলিয়ে এখানে মানুষ আসলে ভুক্তভোগী। এবং আমরা দেখছি এখানে ত্রাণ কার্যক্রম চলছে। আজকে এখানে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এসছেন, ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ এবং বিএনপি নেতা কর্মীদের সাথে নিয়ে। বেশ কিছু এলাকায় তিনি গিয়েছেন, ত্রাণ কার্যক্রম দিয়েছেন। তবে যেসব এলাকায় কিছুটা দুর্গম, সেসব এলাকায় এখনও ত্রাণ পাচ্ছে না বলে মানুষ অভিযোগ করছে। এবং অনেক 3 থেকে 4 দিন অনেক এলাকায় বিদ্যুৎ নেই। সব মিলিয়ে দুর্ভোগ নিত্য নতুন মাত্রা পাচ্ছে এইসব এলাকায়। চট্টগ্রামের সাতকানিয়া থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে সিলেট বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকায় ফের বন্যার শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সন্দীপন শুভর প্রতিবেদন।
মৌসুমী বায়ুর প্রভাবে আষাঢ়ের শুরু থেকেই কখনো ঝিরিঝিরি কখনো আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। গত 2 দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার সকাল থেকে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোথাও কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আপনার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ব্যাপী প্রায় একই রকম পূর্বাভাস আছে, অব্যাহত আছে। এদিকে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি গত 2 দিনে প্রায় 2.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একইভাবে মৌলভীবাজারে মনো নদীর পানি 1 মিটার পর্যন্ত বাড়লেও বৃষ্টিপাত কমায় জেলার নদ নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচেই প্রবাহিত হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আর কি। প্রাথমিক হিসাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যায় 200 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্দীপন শুভ, এখন সিলেট। 3 ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে কুমিল্লা নগরী। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী, রোগী ও শ্রমজীবীরা। নৌকায় করে কেন্দ্রে যেতে হয় অনেক পরীক্ষার্থীকে। জলাবদ্ধতায় ব্যাহত হয় হাসপাতালের চিকিৎসা সেবাও। 24 ঘন্টায় জেলায় 138 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফোরকান হোসেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দৃশ্য এটি। এভাবেই নৌকায় চড়ে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ভঙ্গুর নিষ্কাশন ব্যবস্থায় ভারী বর্ষণে কেন্দ্র ও আশপাশের সড়কসহ পুরো এলাকা তলিয়ে আছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। সোমবার সকালে এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কেউ আহত হয়েছেন, কারো প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ভিজেছে পানিতে। অনেকেই ভেজা পোশাকেই বসেন পরীক্ষায়, কেউ আবার কেন্দ্রে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি পরীক্ষার সময় যদি একটা সুন্দর পরিবেশ না পাই, আমরা কিভাবে আমাদের রেজাল্ট সুন্দরভাবে প্রদর্শন করব। পরীক্ষাটি স্থগিত করা অথবা পিছিয়ে দেওয়া আমাদের সুবিধার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হয়। আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। এই পরীক্ষা কেন্দ্রে পানি থাকায় বাকি পরীক্ষা অজিত গুহ কেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে। পূর্ব থেকে কোনো সিদ্ধান্ত ছাড়া একটা কেন্দ্রের, যেহেতু এটা একটা জাতীয় পরীক্ষা, একটা কেন্দ্রের পরীক্ষা তো আসলে এভাবে স্থগিত করা যাচ্ছে না। একই চিত্র কুমিল্লার সদর জেনারেল হাসপাতালেও। হাঁটু থেকে কোমর সমান পানিতে বিপাকে রোগী ও স্বজনরা। হাসপাতালের নিচতলায় পানি ঢুকে ওষুধ, সজ্জা ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে বহির্বিভাগের চিকিৎসা সেবা। বিদ্যুৎ বিভ্রাট, জলাবদ্ধতা ও মশার উপদ্রবে চরম দুর্ভোগে ভর্তি রোগীরা। ডাক্তার পানির জন্য আসতে পারে নাই, আমরা চিকিৎসা কিভাবে নিবে ডাক্তার? কারণ তো নাই, কুচু নাই, কে নিবে ওকে পানি ভাঙ্গা। খানা টানা আনতে অসুবিধা হইতেছে, ডাক্তারও আসতে পারে না, ওষুধ ভরি দিতে পারতেছে না। পানির লেগে নামতে নেই পারি না, যাইতে না কোনো। আর আল্লাহ। এদিকে এইচএসসি পরীক্ষার্থী ও নগরবাসীর দুর্ভোগ কমাতে মাঠে নামেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা। জানান জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা। সকালবেলা এখানে কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার জন্য আমরা নৌকা এবং ভ্যান গাড়ি দিয়ে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি এবং পানি যত দ্রুত কমানো যায় সেজন্য আমাদের টিম কাজ করছে।
রাতভর টানা বর্ষণে কার্যত অচল কুমিল্লা নগরী। মাত্র 3 ঘন্টার 107 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। মাসুদ আলম, এখন কুমিল্লা। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই বাংলাদেশে ভালো থাকবে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। সকালে বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এর আগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে 2500 বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আহ্বান জানান বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে 41 লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এ সময় সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরে বরিশালের 30 গোডাউন বদ্ধভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। সরকার প্রধানের এই আগমন ঘিরে যেন প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ঢাকা বরিশাল 6 লেনের মহাসড়ক, ঢাকা বরিশাল রেল সংযোগ, ভোলা বরিশাল সেতু সহ বিভিন্ন বড় পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। সাব্বির রোজ, এখন বরিশাল। বর্তমানে দেশে প্রতি 10 জন মা 24 সন্তানের জন্ম দিচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী 1 বছরের মধ্যে প্রজনন হারের বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা হবে। কেন্দ্রীয় ওষুধাগারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত প্রয়োজনীয় জন্ম নিয়ন্ত্রণ উপকরণ মজুত ও জনবল নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে বন্যা কবলিত 11 জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কাটা, ডায়রিয়া ও অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। ইউনিসেফ বিবিএস এর যৌথ গবেষণা বলছে 2011 থেকে 2022 সাল পর্যন্ত দেশে জন্মহার 2.3-এ স্থির ছিল, এরপর ঊর্ধ্বমুখী। সবশেষ 2026 সালে এসে তা দাঁড়িয়েছে 2.4-এ। 2024 সালের শুরু থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরকারি সরবরাহে ঘাটতি এবং সচেতনতামূলক কর্মসূচিতে স্থবিরতার কারণে এই হার বেড়ে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সোমবার রাজধানীতে কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসডিতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে জন্মহার আগের অবস্থায় নেওয়া হবে। আগামী মাসের শেষ দিকে আমরা একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেইনিংয়ে যাচ্ছি, ফ্যামিলি প্ল্যানিংয়ে। আমরা আমাদের স্টক বিল্ড আপ করতেছি এমনভাবে
যে আগামী 1.5 বছর পর্যন্ত আমরা চালাইতে পারবো। আমি আপনাদেরকে এখনো বলবো না আমাদের চেইনগুলি, বাট উই আর গেটিং এ ভেরি গুড স্টক থ্রু ডিফারেন্ট মিনস। আপনি কন্ডম বলেন, সুখী, আপন, আদার ইউজুয়াল থিংস ফর দ্য ওমেন, এভরিথিং আমরা স্টক করে একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেনিংয়ে যাচ্ছি এবং আশা করি আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বা 1.5 বছর লাগে তো প্রেগনেন্সির পরে, আমরা নেক্সট টার্ম থেকে আমরা গ্রোথটা কমিয়ে নিয়ে আসতে পারবো। স্বাস্থ্য খাতের সব ধরনের কেনাকাটায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিএমএসডি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আপনার কি করতে হবে আমাকে বলেন, লাইসেন্স 24 ঘন্টা আদায় করবো আমি। আমাদের লাইসেন্স ব্ল্যাকমেল হইতে রাজি না, লাইসেন্স করবো আমরা। যদি ওখানে কেউ ডিস্টার্ব করে, আই ডিসকাস উইথ দ্য হোম মিনিস্টার, উইল টেক অ্যাকশন দেয়ার। তাদের হাতে জিম্মি থেকে আমার সরকারের গরিব মানুষের পয়সা নষ্ট করতে পারবো না। এদিকে বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যায় সাপে কাটা, কলেরা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম, পানি শোধন ট্যাবলেট, স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। সাথে সাথে আমরা দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যে কারণে মাঠ পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতি বছর বন্যায় হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়। বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন জরুরি। জাবেদ আবদুল্লাহর প্রতিবেদন। ঘরে একটা চাইলো নাই, ডাইলো নাই, মানে কি করুন, খাওয়ার কোনো জায়গা নাই, হাতে একটা পয়সা পাচ্ছি। অতি ভারী বৃষ্টি আর বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘরবাড়ি, সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে ফসল। গত 7 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্তত 20টি জেলা এখন বন্যা কবলিত। 2021 থেকে 2025 সালের মধ্যে শুধু বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণেই দেশের অর্থনীতিতে প্রায় 41,200 কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে 1,77 লাখেরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক হিসেবেটি। দুর্যোগ প্রবণ অঞ্চলে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সাধারণ হলেও আগাম সতর্কতায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। আবার দুর্যোগ পরবর্তী ক্ষতি নিরূপণ আর ত্রাণ বিতরণেও পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু এবারের বন্যায় আগাম সতর্কতা ও ত্রাণ কার্যক্রম নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। আমার ব্যবসা বাণিজ্য সব পানিতে তলায় গেছে। এখানে অবশিষ্ট বলতে আর কিছু নাই, মানুষ গরু ছাগল নিয়ে খুবই মানবতার জীবন যাপন করতেছে। মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যপদের কারণেই সংকট তৈরি হয়েছে জেলাগুলোতে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রয়োজনের তুলনায় জনবল কম। তবে এ ব্যাপারে দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, এবার বন্যা শেষ হলে সবকিছু ঢেলে সাজানো হবে। তাৎক্ষণিক এই দুর্যোগটা আল্লাহর রহমতে যখন আমরা ওটা থেকে পরিত্রাণ পাবো, তখন সেই পরিস্থিতি অনুযায়ী আমরা ঠিক করব যে আসলে তাদের কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আবার ব্যবস্থা নেওয়া হবে। বিগত সময়ে সঠিক ও যুগ উপযোগী পরিকল্পনার অভাবেই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা। শুধু ত্রাণ সহায়তা নয়, বন্যা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নও জরুরি বলে মনে করেন তিনি। রাস্তাগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কালভার্ট করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড নদীর পাড়ে প্রচুর বাঁধ বানিয়েছে, যেগুলো সামান্য চাপেই ভেঙে যায়। বাইরের পানি আপনি ঢুকতে দিলেন না বাঁধ দিয়ে, কিন্তু ভিতরের পানি নিষ্কাশনের কি ব্যবস্থা করেছেন? ভবিষ্যতে দুর্যোগ পরিস্থিতি প্রতিরোধে টেকসই প্রস্তুতি কার্যকর উদ্যোগ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। জলোচ্ছ্বাসের যে দুর্যোগ, যেটা অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত থাকবে, তার আগে স্থানীয় সরকারগুলোকে আমার মেরামত করা দরকার। এজন্য সাধারণ মানুষের সচেতনতা জরুরি বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। বিগত সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতার জন্য যারা আটকে আছে তাদেরকে সহযোগিতা পৌঁছে দিচ্ছে সরকার।
শরণার্থীদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছে সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, খাবার, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই, বরং সবসময় সজাগ রয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচির কাঠামো ও নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে সংস্কার, শেয়ার বাজারের উন্নয়ন এবং কর জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইএমএফ। সচিবালয়ে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই ও অর্থনৈতিক সংস্কার নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নতুন ঋণ পেতে আইএমএফের দেয়া শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে সন্তোষজনক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের নতুন পে স্কেল নিয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন পরিবর্তনগুলো ক্রমান্বয়ে আসবে, এগুলো ওভারনাইট কিছু করা সম্ভব না। সিকোয়েন্সিং একটা উই হ্যাভ এগ্রিড। প্রোগ্রামের যে নীতিমালা কী হবে, প্রিন্সিপাল কী হবে, এটা এখন এই আলোচনা চলছে। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এটাকে তারা রেসপেক্ট করে। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তাকে জেলে যেতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত করতেই বিদেশে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। ঢাকা দিবস উপলক্ষে আগামী 1 আগস্ট ঢাকা উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত কর্মসূচি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সাথে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিধন কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকা বাইচ সহ 7 দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন প্রাণ হারিয়েছেন। আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন অন্তত 63 জন, যাদের মধ্যে 22 জনের অবস্থায় আশঙ্কাজনক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। অর্ণপ্রসাদের প্রতিবেদন। মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। এর মাঝেই বাঁচার জন্য দিকবিদিক ছুটছেন অনেকে। সোমবার দিবাগত রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় একটি বারে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে আনন্দের মুহূর্ত রূপ নেয় বিষাদের কালো ছায়ায়।
আগুন নিয়ন্ত্রণের পর প্রচণ্ড কালো ধোঁয়া উপেক্ষা করে নিখোঁজদের সন্ধানে ভবনের ভেতরে প্রবেশ করে দমকল কর্মীরা। একে একে নিথর মরদেহ বের করে আনেন তারা। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালগুলোতে। ของเปลวไฟเนี่ยนะครับก็เราเห็นลักษณะของเปลวไฟที่ไม่ได้ถือว่า 100% แต่มีกลุ่มควัน 100% อยู่ด้านใน রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানান আগুন থেকে বাঁচতে অনেকে ভবনের পেছনে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। เท่าที่ทราบตอนนี้ก็คือว่าถามนักดนตรีที่ประสบเหตุนะครับเขาก็บอกว่ามันมีควันออกมาจากพื้นที่ ধারণা করা হচ্ছে বারের ছাদে অবস্থিত এয়ার কন্ডিশনারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডে মর্মান্তিক আগুনের ঘটনা একেবারে নতুন নয়। এর আগে 2022 সালে ব্যাংককের আরেকটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 22 জন প্রাণ হারান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। টাইফুন বাভির আঘাতে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। এখনও নিখোঁজ 16 জন। ঘরবাড়ি ধসে ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখেরও বেশি পরিবার। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে টাইফুন বাভি। এর প্রভাবে দেশটিতে এখনও ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়কগুলো। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 28 লাখ বাসিন্দাকে। এদিকে আগামী 2 থেকে 3 দিন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ 18টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 5 রাজ্যে জারি রয়েছে সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারত জুড়ে সক্রিয় রয়েছে ক্রান্তীয় মৌসুমী বায়ু। কয়েকদিনের টানা বর্ষণের পর ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস দেশটির উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ ও বিহার সহ 18টি রাজ্যে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরপ্রদেশ ও মেঘালয় সহ অন্তত 5টি রাজ্যে প্রবল বৃষ্টির সংখ্যায় জারি রয়েছে আবহাওয়া সতর্কবার্তা। এরই মধ্যে তামিলনাড়ু ও কেরালার পর অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ভূমিধস ও পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্যা কবলিত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে টাইফুন বাভি, যা চলতি বছরে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জেজিয়াং প্রদেশের 28 লাখের বেশি মানুষকে। ধীরে ধীরে ভেসে উঠছে টাইফুন বাভির ক্ষয়ক্ষতির চিহ্ন। এর প্রভাবে পূর্ব ও উত্তর চীন জুড়ে অব্যাহত রয়েছে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত। আকস্মিক বন্যায় এরই মধ্যে তলিয়ে গেছে প্রধান প্রধান শহরের সড়ক, মহাসড়ক, বাসাবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে 1,500-এর বেশি গাছপালা। এছাড়া প্লাবিত হয়েছে বিভিন্ন খামার ও কৃষিজমি। ব্যাপক ভূমিধস হয়েছে দেশটির পূর্ব অংশের পার্বত্য অঞ্চলে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। 1 কোটির বেশি বাসিন্দা এখনও পানিবন্দী। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট ও 1000-এর বেশি ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসাবশেষ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে চীনের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র জেজিয়াং প্রদেশে আশঙ্কার তুলনায় ধ্বংসযোগ্য কম হয়েছে বলে মনে করেন বাসিন্দারা। টাইফুন বাভি উপকূলে আঘাত হানার একদিন পর ক্ষয়ক্ষতি সরিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টায় আছেন তারা। টাইফুন বাভির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে জাপান, তাইওয়ান সহ ফিলিপিন্সের বড় একটি অংশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে ফিলিপিন্সে মারা গেছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকেই। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখ পরিবার। ঝড়ে আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 800-এর বেশি ঘরবাড়ি। তানভীর জনি, এখন বিশ্ব। ভেনেজুয়েলায় 7 মাত্রার জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,490 জনে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডলসি রদ্রিগেজ জানিয়েছেন ভূমিকম্পে আহত হয়েছেন 16,000-এর বেশি। উদ্ধার করা হয়েছে প্রায় 6,500। ঘরবাড়ি হারানো অন্তত 18,000 মানুষের জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেছে দেশটির সরকার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্তত 1.5 লাখ মানুষের প্রতি। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পে 108টি ভবন পুরোপুরি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায়
900টি। গেল 24 জুন ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এরপর থেকে এ পর্যন্ত প্রায় 1200 আফটারশক রেকর্ড করা হয়েছে। আর এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।